দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। আজকে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক সংকট এবং সেই সংকট বা চ্যালেঞ্জ যাই বলি না কেন সেইটা মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশের পুঁজিবাজারের ভূমিকাগুলো নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গেল 1.5 দশক ধরে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে নানা রকম সমালোচনা হয়েছে, নানা রকম নিয়মের বরখেলাপের কথাও আমরা শুনেছি, কিন্তু একটা অর্থনীতিতে পুঁজিবাজারের যেই অপরিসীম ভূমিকা রয়েছে সেই ভূমিকাটা গেল 1.5 দশকে পুঁজিবাজার কেন রাখতে পারেনি, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা এখানে কী ছিল, বা আমাদের যারা বিনিয়োগকারী তাদের আচরণগত কোনো সমস্যা ছিল কি না, এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী আমাদের আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি যেই শুরুতে সাম্প্রতিক কথাবার্তাগুলো বললাম, আপনি যখন নেতৃত্ব দিয়েছেন 2006 থেকে 9 পর্যন্ত, সেই সময়ের পুঁজিবাজারের একটা নেচার ছিল, অর্থনীতির আয়তনটাও আরেকটু ছোট ছিল, কিন্তু সমান্তরাল অর্থনীতি যতটা বড় হয়েছে পুঁজিবাজার সেই সক্ষমতা নিয়ে তার ভূমিকাটা রাখতে পেরেছে কিনা? 2006-এ তো ধরুন ইকোনমি অনেক ছোট ছিল, এবং আমি যখন জয়েন করি তখন ঢাকা স্টক এক্সচেঞ্জে ডেইলি টার্নওভার 60 কোটি 70 কোটি টাকা ছিল, এবং আমি থাকাকালে যখন এটা 100 কোটি টাকা এক্সিড করলো তখন তারা একটা মিলাদ দিল, এবং সেই মিলাদের প্যাকেটও একটা আমার কাছে এসেছিল। তো তাহলেই বুঝতে পারেন যে তখন পুঁজিবাজারের আকার কীরকম ছিল। কিন্তু ফরচুনেটলি আমি 3 বছর পরে যখন আমি চলে গেলাম তখন কিন্তু ঢাকায়, আমি যেদিন চলে আসি আমার মনে আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে 650 কোটি টাকা লেনদেন হয়েছে, মানে 60-70 কোটি থেকে 3 বছরের মধ্যে প্রায় বেড়ে গেছে। এবং পুঁজিবাজার একটা বেশ পরিচিত হওয়া শুরু করলো। আগে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কী জিনিস এটাই লোকে বুঝতো না। আমার কাছে লোকজন আসতো, এটা সিকিউরিটিজ ডিপার্টমেন্ট, কোনো দারোয়ানের চাকরি পাওয়া যায় নাকি এখানে। তো এই ধরনের একটা পারসেপশন ছিল। তা এখন তখন থেকে আমার আগে মির্জা আজিজ সাহেব ছিলেন, ওনার সময় থেকেই অ্যাকচুয়ালি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা পরিচিত লাভ করলো, এবং মানুষ বোঝা শুরু করলো যে হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়াট ইট ডাজ। কিন্তু এই যে এটার যে সম্ভাবনা, এবং সম্ভাবনাই ছিল, কারণ এটা বেশ ভালো গতিতেই এগোচ্ছিল, অনেক আইপিও আসছিল। গ্রামীণ জিপির মতো একটা আইপিও আমার সময় রেডি হয়ে গেছিলো, কিন্তু আমার টার্ম শেষ হয়ে গেছে। তারপর আমি চলে যাওয়ার 2-3 মাসের মধ্যে আমাকে মিনিস্টার সাহেব বললেন যে ঠিক আছে তুমি চলে যাও, আমরা মানে নতুন গভর্নমেন্ট ক্রেডিটটা নিতে চাইলো আর কি, সোজা কথায়। কিন্তু জিপির মতো একটা প্রতিষ্ঠান যেটা পুঁজিবাজারের চেঞ্জ করে দিয়েছে, এই ধরনের একটা প্রতিষ্ঠান এসলো, এবং আরও কিছু ভালো এবং সরকার থেকেও কিন্তু 2-3টা কোম্পানি তখন ওখানে করা আসলো, ডাইরেক্ট লিস্টিং হলো। এইটা ভালোই চলছিল। তারপরে যে ঘটনাটা ঘটলো 2010-এর দিকে থেকে হঠাৎ করে পুঁজিবাজারকে ডিস্টেবিলাইজ করা শুরু হলো, এবং মানুষ দাম বাড়াইতে সবাই বলল যে দাম বাড়ছে, এবং অনভিজ্ঞ সরকার এমন কথাও বলল যে আমরা পুঁজিবাজারের এই সুবিধা গ্রামে পৌঁছায় দিতে চাই। এই করে এই রংপুর, ওই বরিশাল, এই সিলেটে ভৈরবে, এইসব জায়গা থেকে লোকজন যারা কিছুই বোঝে না, এইটুকু বোঝে যে 100 টাকা শেয়ার কিনলে কদিন পরে 125 টাকা হবে, এই ঝাঁপিয়ে পড়লো। এবং আনফর্চুনেটলি সরকার এটাকে এনকারেজ করলো, এবং এটার একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো যে দেখো আমরা আসার পরে কত পুঁজিবাজারকে আমরা ভালো করতে পেরেছি। তারা এটা বুঝলো না যে একটা পুঁজিবাজারে হঠাৎ করে এত ভালো হবে কেন, এবং যখন সেকেন্ডারি মার্কেটে ডিস্টেবিলাইজ হয়ে যায়, 100 টাকার জিনিস 1000 টাকা দাম হয়ে যায়, তখন হিড়িক পড়ে যায় আইপিওতে আসার জন্য, স্বাভাবিক। এবং অনেক কোম্পানি তখন আইপিওতে আসার নাম করে প্রাইভেট প্লেসমেন্ট নেওয়া শুরু করলো,
বড় বড় প্রাইভেট প্লেসমেন্ট, যাতে অনেক লোকের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। এবং তারপরের কয়েকটা ঘটনা তো আমরা জানি যে এখনো পর্যন্ত সে বাস্তবতা এখন পর্যন্ত হয় তারা ঠিক হয়নি। হাজার হাজার কোটি টাকা নিয়েছে। আপনার কাছে আমার জানবার আছে যে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসির যে ভূমিকাটা নেওয়ার কথা ছিল ওই মুহূর্তে 2010-এর ঘটনায়, যেহেতু আপনি বললেন, তারা কি সেইটা নিতে পেরেছিল কিনা, কেন নিতে পারেনি বলে মনে হয় আপনার কাছে? দেখেন, এটা 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 একটা কমিশন করা হয়েছিল, ওনার নাম খালেদ কি নাম না, ওনার ব্যাংকার ছিলেন উনি, একটা কমিশন মানে ইনকোয়ারি কমিশনও হয়েছিল ওনার, ইব্রাহিম খালেদ সাহেবের নেতৃত্বে একটা কমিশন করা হয়েছে। তো উনি কিছু কিছু জিনিস চিহ্নিত করেছেন আমরা জানি, কিন্তু আমার ধারণা উনি অনেক জিনিসই চিহ্নিত করেননি বা করতে পারেননি, সময়ের অভাবের জন্য বা যে কোনো কারণে, বা ওনার অভিজ্ঞতাও ছিল না পুঁজিবাজার সম্পর্কে। হি ইজ বেসিক্যালি এ ব্যাংকার। যে জিনিসটা হলো, হঠাৎ করে ব্যাংক থেকে লোকজন লোন নিয়ে পুঁজিবাজার আসা শুরু করলো। ইভেন ব্যাংক ইটসেলফ নিজেরা বিনিয়োগ করা শুরু করলো। এবং তখন একটা তখনকার দিনের নিয়ম ছিল, আপনার টোটাল লায়াবিলিটি 10% পর্যন্ত পুঁজিবাজারে এক্সপোজ করতে পারেন। দ্যাট ওয়াজ এ হিউজ অ্যামাউন্ট। এখন কিন্তু ওটা অনেক কম, কিন্তু এত সত্ত্বেও প্রায় 12-14টা ব্যাংক 10%-এর অনেক বেশি ইনভেস্ট করে ফেলল। দু একটা ব্যাংক আছে, আমি নাম না বলেই বলছি, যারা 30%, 40% অফ দ্য লায়াবিলিটি তারা পুঁজিবাজারে এক্সপোজ করলো। করার ফলে হু হু করে পুঁজিবাজার দাম বাড়তে শুরু করলো এবং তারা প্রফিট বুকিং করা শুরু করলো, আর সাধারণ লোকরা কিছু না পড়ে ঝাঁপিয়ে পড়লো এখানে। এই যে ঘটনাটা, তখন আমি বলবো না যে রেগুলেটররা সম্পূর্ণ দায়ী। রেগুলেটররা চেষ্টা করেছে রেস্ট্রেন করার জন্য। ইভেন এক্সচেঞ্জগুলো প্রেস কনফারেন্স করে বলেছে যে এটা অস্বাভাবিক বাড়ছে, আপনারা সাবধান হয়ে যান। কিন্তু আমাদের দেশে বিনিয়োগকারীরা সাবধান হয় না। তারা যখন দাম বাড়তে থাকে তখন ঝাঁপিয়ে পড়ে। এই কদিন আগে কি দেখলেন, 3 দিনের জন্য 13% দাম বেড়ে গেল। এর কোনো যুক্তি ছিল? তো এই ধরনের ঘটনা আমাদের ঘটে। কিন্তু মূল কারণটা, যারা দায়ী, এই যে ব্যাংকে ওভার এক্সপোজড হয়ে গেল 12-14টা ব্যাংক, পুঁজিবাজার লিকুইডিটিতে ভেসে গেল, জিনিসপত্র একটা শেয়ারের দাম 3 গুণ 4 গুণ হয়ে গেল। এইটা কেন হলো? ওভার এক্সপোজার অফ দি ব্যাংকস। তখন যে নিয়ন্ত্রক সংস্থার ফেলিওর, সেটা বাংলাদেশ ব্যাংক এবং এসিসি উভয়েরই। বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল, তারা তো মনিটরিং করছে, তাদের রুলটা ভায়োলেট হলো, তাদের এখন ধরা উচিত ছিল। এবং এসএসসিরও বাংলাদেশ ব্যাংককে ইমিডিয়েটলি জানানো উচিত ছিল যে ওভার এক্সপোজ হয়ে গেছে, কন্ট্রোল করো, তার বাজার ক্র্যাশ করবে। এটা তো ইনএভিটেবল ছিল। এরপরে আইএমএফ এসে এটা ধরে আইএমএফ বললো যে ব্রিং ইট ডাউন উইদিন ল। এবং এইটা যখন বললো, তখন বাংলাদেশ ব্যাংক যখন হঠাৎ করে এটাকে কন্ট্রোল করতে চাইলো, তখনই বাজারটা ক্র্যাশ করলো। দ্যাটস দ্য হোল ট্রুথ। তো এদিক দিয়ে আমি রেগুলেটর বলতে বাংলাদেশ ব্যাংক এবং এসিসি উভয়কে আমি দোষী করব। দে ফেইল টু রেগুলেট দি মার্কেট। না, এই যে 10-এর পরে 14 বছর চলে গেল, আমরা বলি যে এখনো পর্যন্ত বাজারের যে স্ট্রেংথ সেটা আর ফিরে আসেনি। এইটা কি ফিরিয়ে আনার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কোনো ভূমিকা ছিল? ক্র্যাশ করলে একটু সময় লাগে। 96 ক্র্যাশ করেছিল, এটা রিকভার করতে 10 বছর সময় লেগেছে। এখানে কিন্তু 14 বছর চলে গেছে। এখানে 14 বছর চলে গেছে। তার কারণ এখানে মার্কেট প্লেয়ার, যেটা রেগুলেটরস, স্টক ব্রোকার্স এবং মার্চেন্ট ব্যাংকার্স, এদেরকে ফোর্স সেল করতে দেওয়া হয়নি, যার ফলে এদের ক্যাপিটাল শেষ হয়ে গেছে, নেগেটিভ ব্যালেন্স তৈরি হয়ে গেছে। তো মার্কেট প্লেয়াররা যদি বাজারে অপারেট করতে না পারে, সেটা 1 নম্বর একটা প্রবলেম। দিস ইজ ওয়ান। নাম্বার 2, যাদেরকে রেগুলেটর করে নিয়ে আসা হয়েছে পরপর দুইজন ভদ্রলোক, ইনারা দুইজনেই বাজারটা রেগুলেট করতে, আমি বলবো, কমিশন ফেল করেছে। প্রথম খায়রুল সাহেবের সময় যে সমস্ত আইপিও নিয়ে আসা হয়েছে, খুব ডাউটফুল কোয়ালিটি, এদেরকে কেন আনা হয়েছে আমি জানি না, এবং এরা বাজারের ওভারঅল কোয়ালিটি নষ্ট করে দিয়েছে। এবং অনেকগুলোই কিছুদিন পরে
ইস্যু প্রাইস থেকেও দাম কমে গেছে। তো আমি যদি বাজারকে এরকম পুর কোয়ালিটির আইপিও নিয়ে আসি, কেন এনেছেন আমি এটা মন্তব্য করব না, আমি জানি না, কিন্তু এতে বাজারের কোয়ালিটি ডেফিনেটলি খারাপ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ম্যানিপুলেশন চালা দিয়েছে। বাজারে যে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করা, একটা শ্রেণী গজিয়ে ওঠা যারা ম্যানিপুলেট করছে, এইটা সূত্রপাত ঘটেছে। এই সুযোগটা কেন পায়? নিয়ন্ত্রক সংস্থার কোন দুর্বলতার কারণে এটা পায়? নিয়ন্ত্রণ সংস্থার দুর্বলতা এখানে যে যথাযথ মনিটরিং করে না, বা করলেও যে গ্রুপটাকে ধরা উচিত তাদেরকে তারা ওভারলুক করে, যে কোনো কারণেই হোক। এটা শুধু নিয়ন্ত্রক সংস্থা বলতে আমি দুটোই বলছি, এক্সচেঞ্জ অ্যাজ ওয়েল অ্যাজ এসইসি। এবং তারপরে যখন নেক্সট কমিশন আসলো তখন জিনিসটা আরও বেশি, অনিয়মগুলো আরও বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেল মনে হয়, যে এই যে ম্যানিপুলেশনগুলো আরও স্পষ্ট হওয়া শুরু করলো, বিভিন্ন ধরনের অনিয়ম, এবং সবচেয়ে বড় কথা অভিযোগ উঠলো যে কমিশন এগুলো জানা সত্ত্বেও নিয়ন্ত্রণ করছে না, করতে পারছে না, বা ইচ্ছে করেই করছে না। এরকম একটা অভিযোগ আছে যে কমিশনে এমন একটা সিস্টেম মানে দাঁড়িয়ে গেছে, আপনি যাকে নিয়েই চেয়ারম্যান হিসেবে বসান না কেন তিনি ওই সিস্টেমের মধ্যে মোটামুটি ওই সিস্টেমের মতো হয়ে যান। ফলে যারা ইনফ্লুয়েন্সিয়াল গোষ্ঠী তাদের হয়ে কাজ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এইটা আসলে বাস্তব? এটা ঠিক না। তাদের হয়ে কাজ না করার উপায় থাকবে না কেন? দরকার হলে আমি চাকরি ছেড়ে দেব। ওনারা দুজনেই প্রফেসর ছিলেন, চাকরি ছেড়ে দিয়ে ইউনিভার্সিটিতে চলে যাক, অসুবিধা কোথায়? এইটা একেবারেই কোনো যুক্তি না যে ওনাদেরকে ওনাদের ইনফ্লুয়েন্স এড়ানো সম্ভব ছিল না। কে এমন লোক যাদের ইনফ্লুয়েন্স এড়ানো সম্ভব হবে না? যদি সম্ভব না হয়, ইউ আর নট এ রেগুলেটর অ্যান্ড ইউ বেটার রিজাইন। না, আপনি বললেন যে অনিয়ম হয়েছে, সেগুলোকে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাহলেও কমিশন টিকে ছিল কেন? এখানে মানে কোন নৈতিকতার ব্যাখ্যাটা বলতে হয় যে এই দুটো কমিশনই পরপর রাজনৈতিক বিবেচনায় করা হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ যতগুলো লোক এই কমিশনগুলোতে ছিল বেশিরভাগই টিচার্স, তাদের কোনো অভিজ্ঞতা ছিল না, প্রশাসনিক অভিজ্ঞতা। কারণ পুঁজিবাজার কিন্তু খুব জটিল জায়গা। যদি কেউ কোনো টিচার মনে করে যে আমি তো সব জানি পুঁজিবাজার সম্পর্কে, এটা বললে দিস ইজ নট এনাফ। বইয়ের নলেজ ইজ নট এনাফ ফর রেগুলেটিং স্টক মার্কেট। এখানে খুবই একটা বিভিন্ন রকম লোক কাজ করে এখানে নিয়ন্ত্রণ করা কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ। তো ওনারা যদি কোনো অভিজ্ঞতা ছেড়ে এখানে না থেকে এখানে এসেছেন এবং ওদেরকে উইথস্ট্যান্ড করার ক্ষমতা যদি না থাকে, তাহলে তো রেগুলেটর হওয়া উচিত না। রেগুলেটরের প্রথম কাজ, আমি 2-3 দিন আগেই বলেছি অন্য কোনো একটা টেলিভিশনকে, যে রেগুলেটরকে 1 নম্বর হতে হবে অনেস্ট, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ থাকা যাবে না। 2 নম্বর হচ্ছে তার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে, এবং 3 নম্বর হচ্ছে তার সব ধরনের ইনফ্লুয়েন্স, সেটা সরকার থেকে হোক আর বেসরকারি থেকে হোক আর ম্যানিপুলেটরের কাছে থেকে হোক, সব ধরনের ইনফ্লুয়েন্স এড়ানোর ক্ষমতা থাকতে হবে, সব ধরনের ইনফ্লুয়েন্সকে ফেস করার ক্ষমতা থাকতে হবে। এবং যদি সে কোনো ইনফ্লুয়েন্সের কাছে মাথা নত করে, তাহলে বাজার টিকবে না। সরকার পতনের সাথে সাথে কমিশন পদত্যাগ করলো, নতুন আরেকটা কমিশন গঠিত হলো, কিন্তু বাজারের এমন একটা অবস্থা, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে হুট করে 1000 খানেক পয়েন্ট বেড়ে গেল, আবার নেমে গেল, একটা কোনো যুক্তিহীন একটা কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। বাট নতুন কমিশন আসলে এই বাজারটাকে একটা সুস্থ ধারায় বা অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী পরিচালনা করতে কি কি করা দরকার বলে মনে হয় আপনার? দেখেন, নতুন কমিশন একটা চ্যালেঞ্জের মধ্যে এসছে। একটা পুঁজিবাজার আইসোলেটেড জিনিস না, এটা সামগ্রিকভাবে ইন্টিগ্রেটেড ইকোনমির একটা অংশ। এখন আমি যদি আমাদের ম্যাক্রো ইকোনমিক অবস্থাটা দেখি, তাহলে দেখব যে আমাদের টাকার প্রচণ্ড অবমূল্যায়ন হয়েছে, প্রায় 35% মতো টাকার দাম কমে গেছে। আমরা ফরেন এক্সচেঞ্জের অভাবে এলসি খুলতে পারছি না। আমরা ব্যাংক থেকে প্রচুর লোন, সরকারকে লোন নিতে হচ্ছে, সো মাচ সো যে এখন ট্রেজারি বিল বোধহয় 12% 13% দাম উঠে গেছে। আপনি একটা এফডিআর কোনো কোনো জায়গায় করলে 12% 13% আপনি পাচ্ছেন। ইনফ্লেশন ডাবল ডিজিট ফিগারে চলে গেছে, এবং কীভাবে ইনফ্লেশন
নিয়ন্ত্রণ কর্মীর একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। ইদানিং বোধহয় একটু আজকেই বোধহয় আমি বাংলাদেশ গভর্নরের বক্তব্য শুনলাম, পলিসি রেটটাকে আবার পলিসিটা আরেকটু বাড়িয়ে দেওয়া আরও একটু বাড়াতে হবে। তো পলিসি রেট বাড়ালে সুদের হার সব জায়গায় বাড়াবে, বরোয়িং রেট বেড়ে যাবে, এতে এন্টারপ্রেনার কস্টিং বেড়ে যাবে। এবং আমাদের দেশে ইন্টারেস্ট বাড়িয়ে ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে কি না এই ধরনের একটা ইম্পোর্ট ওরিয়েন্টেড ইকোনমিতে, এটা অর্থনীতিবিদরা ভালো বুঝবেন, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে যে আমাদের পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতেই ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য একটা বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে পলিসি রেট বাড়িয়ে দেওয়া। কিন্তু আমাদের এই ইম্পোর্ট ওরিয়েন্টেড ইকোনমিতে, আমাদের রিয়ালিটিতে, আমাদের যেভাবে টাকা পাচার হচ্ছে, যেভাবে টাকার অবমূল্যায়ন হচ্ছে, যেভাবে কর ফাঁকি হচ্ছে, তাতে করে এই পলিসি, এই প্রেসক্রিপশনটা কতটুকু কাজ করবে আমি জানি না। এবং সামগ্রিকভাবে যদি অর্থনীতি ভালো না হয়, আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে তারা যদি ফুল প্রোডাকশনে যেতে না পারে, আবার গ্যাস অ্যাভেলেবল না, গ্যাস না পাওয়ার জন্যও তারা ফুল প্রোডাকশনে যেতে পারছে না। তো এটা যদি ফুল প্রোডাকশনে না যেতে পারে, তাহলে আমাদের দেশীয় যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হবে এবং এমপ্লয়মেন্ট মানে জেনারেট হবে না। সেখানে এমপ্লয়মেন্ট জেনারেট যদি না হয়, মানুষের পারচেজিং পাওয়ার কমে যাবে। এই যে একটা, যদি এইসব হয় তাহলে প্রফিট যদি কমে, তাহলে তার একটা এফেক্ট পুঁজিবাজারেও যে পড়বে অবশ্যম্ভাবীভাবে, কারণ এটা তো আইসোলেটেড কোনো জিনিসটা। সুতরাং এই সামগ্রিকভাবে পুঁজিবাজারের যে চ্যালেঞ্জটা, এটা সামগ্রিক অর্থনীতির মধ্যেই এই চ্যালেঞ্জটা আছে, পুঁজিবাজারের মধ্যেও থাকবে। তবে আমরা আশা করব যে আস্তে আস্তে নতুন সরকার এসছে, নতুন নতুন মুখ এসেছেন, রেমিটেন্স অলরেডি বেড়ে গেছে, যেটা খুব একটা ভালো সাইন। এক্সপোর্টটাকে রিভ্যাটালাইজ করতেই হবে, আমাদেরকে করতেই হবে যেমন করে হোক। এবং আমাদের যে এলসি যাতে আমরা করতে পারি, এ ধরনের একটা রিজার্ভ আসতে হবে। এবং এটা করলে আস্তে আস্তে যদি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়ে, তাহলে আমার মনে হয় ইট উইল টেক সাম টাইম। যে সরকারি হোক, যত এফিসিয়েন্ট সরকারি হোক, একেবারে রাতারাতি বদলে যাবে এটা আমি বলবো না। তবে আমি খুব আশাবাদী যে ইকোনমি অল্প ধীরে ধীরে, স্লোলি বাট শিওরলি এটা ইমপ্রুভ করবে এবং এটার ইম্প্যাক্ট পুঁজিবাজারের উপর আমরাও সেই প্রত্যাশা করি। কিন্তু যেটা বলা হচ্ছে যে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, এটা খুব জরুরি একটা কাজ। দ্বিতীয়ত, পুঁজিবাজার নিয়ে যে পারসেপশনটা তৈরি হয়েছে গেল 14 বছরে, বা যেই ইকোসিস্টেমে এখন পুঁজিবাজার দাঁড়িয়ে আছে, সেইটা থেকে মুক্ত করে একটা আস্থার জায়গা হিসেবে তৈরি করা তো কমিশনেরই কাজ, কমিশনেরই চ্যালেঞ্জ। সেটা কতটা সহজ হবে? অবশ্যই এটা অতটা সহজ না। তবে যারা নতুন রেগুলেটর এসছেন, ফ্রেশ এসেছেন, তাদেরকে প্রথমে প্রমাণ করতে হবে যে তারা নিরপেক্ষভাবে, সততার সাথে এবং আন্তরিকতার সাথে বাজার পরিচালনা করবেন, কোনো পক্ষ অবলম্বন করবেন না। দে আর কেপেবল অফ উইথস্ট্যান্ডিং এনি কাইন্ড অফ প্রেশার ফ্রম এনিওয়্যার। এবং তাদের ইন্টেনশন থাকবে বাজারে ম্যানিপুলেশন বন্ধ করার, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। এই জিনিসগুলো যদি করতে পারে, তাহলে আস্তে আস্তে বাজারে আস্থা না ফেরার কোনো কারণ নেই। আমার মনে হয় বর্তমানে বাজার যেটা আছে মোটামুটি ভালোই আছে। এটা ইন্ডেক্স বাড়ানোর প্রতি মনোযোগী হওয়ার অত দরকার নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট যাতে ট্রেডিং হয়, কোনো ম্যানিপুলেশন না হয়, এই দিকে নজর দেওয়া এবং ম্যানিপুলেটর যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়া। স্যার, লাস্ট প্রশ্ন আমরা শেষ করব। আমরা বলি সব সময় যে ইকোনমির আরেকটা সোর্স অফ ফান্ড হিসেবে ব্যাংকের বাইরে পুঁজিবাজারকে আমরা এস্টাবলিশ করতে পারিনি। এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতাটা মূলত দেখেন, আমাদের এটা সত্য যে বিনিয়োগের প্রায় 99% আসে ব্যাংক থেকে। এর বিভিন্ন কারণ আছে। প্রধান কারণ হচ্ছে আপনার পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ নানা রকম নিয়মকানুন মানতে হয়, ট্রান্সপারেন্সি আনতে হয়, সময় সাপেক্ষ একটা ব্যাপার। আমাদের ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান এই ট্রান্সপারেন্সি আনতে চায় না। হয়তো তারা ভাবে যে কর্পোরেট গভর্নেন্স আমাদের দরকার নাই, আমার ব্যবসা, আমি কর্পোরেট গভর্নেন্সে যাব কেন, আমার ব্যবসা সবার কাছে আমি জবাবদিহি করব কেন, এই যে একটা ব্যাপার আছে। এই জন্য অনেকে পুঁজিবাজারে আসতে চায় না।
আর একটা ব্যাপার আছে, যারা অনেক বড় বড় কোম্পানি, ভালো কোম্পানি অনেক আছে, কিন্তু তারা হয়তো আইপিও প্রাইসিংয়ের যে পলিসি সেটা সেটাতে হয়তো হয়তো রিভিজিট তাদের করতে হবে বলে আমার মনে হয়। যারা ভালো কোম্পানি বহুদিন থেকে ব্যবসা করছে, তারা যদি আইপিওর প্রপার প্রাইসিং না পায়, তারা কেন বাজারে আসবে? সুতরাং একটা ব্যালেন্স করতে হবে, যাতে করে তারা আইপিও প্রপার প্রাইসিং হয়, আবার ওভার প্রাইস না হয়ে যায়, আন্ডার প্রাইস না হয়ে যায়, যাতে করে তারা ফিল করে যে হ্যাঁ, আমরা এই প্রাইসে বাজারে আসলে আমরা লাভবান হব। সুতরাং আইপিও প্রাইসিং আমার মনে হয় অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যদি সার্বিকভাবে প্রাইভেট সেক্টর ডেভেলপ না করে, তাহলে বিনিয়োগের প্রয়োজন তো কম। বিনিয়োগের প্রয়োজনীয়তা যদি না হয়, তাহলে ব্যাংকগুলোর কিন্তু লং টার্ম ফাইন্যান্সিংয়ের ক্যাপাবিলিটি থেকে যাচ্ছে। এমন একটা পর্যায়ে যদি বিনিয়োগ যায়, যখন ব্যাংক লং টার্ম ফাইন্যান্স করতে পারছে না, তখন সেই বিকল্প পয়েন্টে সোর্সটা হয়তো আমাদের বিনিয়োগটা তখন পুঁজিবাজারে আসতে বাধ্য। তো আমাদের এই জন্য ম্যাক্রো ইকোনমিতেও প্রাইভেট সেক্টর যদি ডাইনামিক না হয়, তাহলে সেখানে পুঁজিবাজার ডাইনামিক হওয়া কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।